বল্লালি বালাই প্রথম পরিচ্ছেদ। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমিজমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূরসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে। হরিহরের 6 বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে। ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, "ও মা, তোর জন্য তো দুটো রেখে দিলাম না, ওই দেখো।" মেয়েটি করুণ চোখে বলিল, "তা হোক পিতি, তুই খা।" দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরুন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, "আবার ওখানে গিয়া ধন্না দিয়ে বসে আছে, উঠে আয় ইদিকে।" ইন্দির ঠাকুরুন বলিল, "থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে।" তবুও তাহার মা শাসনের সুরে বলিল, "না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে? ওসব আমি পছন্দ করি নে, চলে আয় বলছি, উঠে।" খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কিরকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে, যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানেক কোনো রকমের চক্ষুলজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই। সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, "তাহার আর কে আছে, কেই বা তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বা কি?" ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরেই পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনো দিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুরবাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডার অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেহ জিজ্ঞাসা করিত, "পণ্ডিতমশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে," রামচাঁদ বলতেন, "কোনো ভাবনা নেই ভাইয়া, ব্রজ চক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের 2 পুরুষ হেসে খেলে কাটবে।
পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই একমনে ভাবিতেন। ব্রজ চক্রবর্তীর ধানের মড়াই এর নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুতে পরে রামচাঁদের বুঝতে বেশি বিলম্ব হয় নাই। এই গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। 2-4টি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয়। তাহারাও এইখানেই বাস করিয়াছেন। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিসেরিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বারবার বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরুনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালেভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। এক রাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে তল্পি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরুন ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরুনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে, তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব কাজ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইচ্ছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্তকাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো, ঢেউয়ের ফেনার মতো, গ্রামের নীলকুঠির মতো জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরুন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সেই ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁজ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন? না, ও তুমি রাজু? এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরনের চোখে উপর ঘটিয়া গেল। ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়ত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাসবন? পৌষ পার্বণের দিন ওই ঢেকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুজিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরুন সে সব এখনো দেখিতে পায়, যে ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিতেন। ঢেকিতে দমাদম পার পড়িতেছে, সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। গঙ্গাদাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র।
নতুন যখন ইন্দির ঠাকুরুন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জল খাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই, যাহার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপর ওই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজ্জেদের তেঁতুল গাছে ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল। সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বৎসর প্রায় কোনো খোঁজখবরই ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগুলিয়া কত কষ্টে, কত না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেকদিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে। সেও প্রায় 6 বৎসরেটির হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। অশৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও একটি মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহর মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যুপারের দেশ হইতে 40 বৎসর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। 40 বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব, মেয়েটার মুখের বিপন্নতা, অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া উঠে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা নয়, তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো 2 চক্ষু পাড়িয়া দেখিতে পারে না। কোথাকার কে তার ঠিকানা নাই, কি তাহার সম্পর্ক খুঁজিয়া মেলে না। বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলায় ঝগড়া বাঁধায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটা পিতলের ঘটি কাখে এবং ডান হাতে একটা কাপড়ের পুটলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো ও বাড়ির মাটি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাটা দিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠ পিতিমা, মাকে বলবো আল তোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে? এছাড়া দেশটুকুই আছে এদিকে 16 আনা। এরকম উহারা বাড়ি আসার বৎসরখানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে, বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূর্বের ভিটায় খড়ের ঘরখানা অনেকদিন মেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতেই বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান 2 ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গাটার 2 প্রান্ত একসঙ্গে করিয়া গেড়ো বাঁধা। বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেড়ো বাঁধে। একপাশে একখানা ছেঁড়া মাদুর ও কতগুলো ছেঁড়া কাঁথা,
একটা পুটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই, তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয়। বেতের পেট্রাটার মধ্যে একটা পটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লাল কাপড়, লাল পাড় শাড়ি, সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটা 2 মাটির ভাঁড় পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাহা মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলার কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটু নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেট্রাটার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এ ঘরে আসে কচ্চিৎ কালে ভদ্রে কখনো, কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সেই ডাকাতের গল্পটা বলো তো। গ্রামের একঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দির ঠাকুরুনের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরুন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই, পাছে মরিচা পড়িয়া যায়। এই জন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে, টানিয়া টানিয়া আবৃত্তি করে। ও ললিতে চাপকলিতে একটা কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে, এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে। খুকি উৎসাহের সঙ্গে বলে, চুরো বাঁধা এক মিনসে মি, অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পদ পূরণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলা হয় নাই, কিন্তু খুকি ঠিক মনে রাখে। তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। দ্বিতীয় পরিচ্ছেদ। হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি, ঠ্যাঙাড়ে, জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায় গোয়ালা, বাগদি, বাউড়া শ্রেণীর লোক ছিল। তাহারা অত্যন্ত বলবান, লাঠি এবং সড়কি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালীর মন্দিরে চিহ্ন এখনও বর্তমান আছে। দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত, রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন।
বাংলাদেশে বহু জমিদার এবং অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন। যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙাড়ে থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙাড়াদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করিত। ঠ্যাঙাড়েদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের। পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এইরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাশ গুছিয়া রাখিয়া ঠ্যাঙাড়েরা পরবর্তী শিকারের উপর দিয়া এ বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্নভূমিতে আজও ঠাকুরজি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই, 14 আনা ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড হইয়া উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে লইয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজেদের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্যে ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ এবং জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিপদ আপদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙাড়াদের হাতে পড়েন। দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয় চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল। কিন্তু একজন বৃদ্ধ ঠ্যাঙাড়াদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে? অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন। কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতাপুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোকাপানা এবং শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পর বৎসর পুজোর সময়, বাংলা 1238 সাল, বীরুরায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদবেড়ে হইতে ফিরিতেছেন।
নকিপুরের নিচের বড় নোনা গাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইচ্ছামতিতে পড়িতে হইত। সেখান হইতে 8 দিন 4 পথ আসিলেই স্বগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইল। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের উদ্দেশ্যে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইচ্ছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় ও ইচ্ছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর মাঝে মাঝে কাশছোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল। 2 দিন পরেই দেশে পৌঁছানো যাইবে, বিশেষত পূজা নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল, নোনা গাঙের জল চকচক করিতেছিল। হুহু হাওয়ায় চরের কাশফুল রাশি আকাশ জ্যোৎস্না মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিল। কাশছোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশছোপের আড়ালটা পার হতে না হতেই কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেদিকটা জনহীন, কিছু কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরুরায় আসিলেন, তাহার চাকর আসিল। বীরুরায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগেই জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনা গাং সম্মুখের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়াছিল। ডাঙা হইতে বীরুরায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় হইল। নৌকার লগি লইয়া এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করা হইল। নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোড়াছুড়ি। গত বৎসর সে দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময় যে ঘটনাটি ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এ বৎসর ইচ্ছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামাঘাসের দামে প্রতারিত করিতে পারে না। অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়। বাড়ি আসিয়া বীরুরায় আর বেশি দিন বাঁচেন নাই। এই রূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাদাকাটা করিয়া একটি মাদুলি পান। মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ, 2 পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে। 3য় পরিচ্ছেদ। দিন কতক পরে খোকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অত 2 মাসের উপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোনো এক আত্মীয় বাড়িতে গিয়া আছে। মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই।
সম্প্রতি মা কাল হইতে আতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখনো খায় কখনো শোয়, তাহা কেহ বড় দেখে না। খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুর্নির মা দাই রান্নাঘরের ছ্যাঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। পাড়ার ন্যাড়া ঠাকুমা আরও কে কে উপস্থিত আছেন, সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন। খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাসবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে, আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কইতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে, ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে, কেমন আছে খুড়ি, কি হয়েছে? আতুর ঘরের ভিতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে সে কিছুতে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন ভয় ভয় করিতেছিল। মা ওরকম করিতেছে কেন? কি হইয়াছে মায়ের? সে আরও খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না, কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বিড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে। ছোট তুলতুলে ছানা কয়টি, এখনো চোখ ফুটে নাই। ভাবিল, ওই যা, ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে। ঠিক। ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে। হুলো বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়ালছানা ডাকিতেছিল। পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে। কুর্নির মা দাই বলিল, ও খুকি, কাল রাত্রিরে তোমার একটা ভাই হয়েছে, দেখবা না? ওমা, কাল রাত্রিরে এত চেঁচামেচি, এত কাণ্ড হয়ে গেল, কোথায় ছিলে তুমি? যা কাণ্ড হইল, কালপুরের পিড়ির দরগায় সিন্নি দেবানে বড্ড রক্ষে করেছেন রাত্রিরে। খুকি এক দৌড়ে ছুটিয়া আতুর ঘরের দুয়ারে গিয়া উকি মারিল। তাহার মা আতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে। একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাচের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখায় না। সে খানিক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিতে বিড়ালছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি। অবিকল বিড়ালছানার ডাক। দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ অসহায়, অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্যে দুঃখে, মমতায়, সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল। ন্যাড়া ঠাকুরমা ও কুর্নির মা দাই বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আতুর ঘরে ঢুকিতে পারিল না। মা আতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে। সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত। খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে।
সকলে দেখিয়া বলে, ঘর আলো করা খোকা হয়েছে, কি মাথায় চুল, কি রং। বলা বলি করিতে করিতে যায়, কি হাসি দেখছ না দি। খুকি কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত, সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া, আর কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না, তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিন মানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে। ঘরের কবাটটা এক একদিন খোলাই পড়িয়া থাকে, দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে। উঠানে সেরকম আর ঝাড় পড়ে না, এখানে শ্যাওড়ার চারা, ওখানে কচু গাছ। পিসিমা বুঝি হইতে দিত? খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। সেই ছড়া, সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে। সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুটলি হাতে করে আসছে, এসে চক্কর্তি মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে। যাও তুকাকে পাঠিয়ে দাও, হাত ধরে টেনে আনুক, তাহলে রাগ পড়বে এখন। পালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। ও পিতি! বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল, সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠোনে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন, অনেকের চোখে জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন, নেও ঠাকুরজি, ও তোমার আর জন্মে মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে। বুড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল। কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাড় দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিন আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে, এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবনের উপর বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই। নদী অবশ্য খুব নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে, আবোল তাবোল বকে। ছোট 1 বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সেই কতকাল আগের সব কথা। সেই তিনি 3 বার আসিয়াছিলেন, স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুটুলির মধ্যে কি খাবার আনিয়াছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বছরের। সকলে বলিল, ওলা ওলা চিনির ডেলার মতো। ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল, পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুরবাড়ির দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি। চিঠি পড়িবার লোক নাই, তাই গোলকও পূর্ব বছর মারা গিয়াছে। ব্রজ কাকার চণ্ডী মণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল। সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয়। জ্যাঠা, মেজ জ্যাঠা, ব্রজ কাকা ও পাড়ার পতিত রায়ের ভাই যদু রায় আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তর পড়িলেন সেজ জ্যাঠা, অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কে আনলো এ চিঠি রে ইন্দর? তাহার পর ইন্দির ঠাকুরুনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস, বাপ মায়ের দেওয়া রূপার পৈচ্ছে জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। কতকালের কথা, সেসব স্বপ্ন হইয়া গিয়াছে, তবু যেন মনে হয় সেদিনের।
নিবারণের কথা মনে হয়। নিবারণ ব্রজকাকার ছেলে নিবারণ, 16 বছরের বালক। কি টকটকে গায়ের রং, কি চুল! ওই চণ্ডীমণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে। বাসবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় হইয়াও 2-3 দিন রহিল। আহা, বালক সর্বদা জল করিত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন। মৌরির পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল। নিবারণ 4th দিন রাতে মারা গেল। মৃত্যুর একটু আগেও সেই জল তাহার মুখে বুলি, তবুও এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই। সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড় খুকির মুখে কেউ জল দেওয়াইতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাত জোর করিয়া বলিলেন, তুই চলে গেলে আমার কি দশা হবে? এ বুড়ো বয়সে কোথায় যাব মা? বড় খুড়ি বনিয়াদি ধনী ঘরের মেয়ে ছিলেন। জগদ্ধাত্রীর মতো রূপ, অমর রূপসী বধূ এ অঞ্চলে ছিল না। স্বামীর পাদদক না খাইয়া কখনো জল খান নাই। সেকালে গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে 3য় প্রহরে সামান্য আহার করিতেন। দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লোককে রাধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন ও জলগ্রহণ করিয়াছিলেন, কিন্তু বেশি দিন বাঁচেন নাই। পুত্রের মৃত্যুর 1.5 বছরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে, জল খেতে নেই। ছি বাবা, কোপরেজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে, 1 ঢোক খাই মা, পায়ে পড়ি। দুপুরের পাকপাখালির ডাকে সুদূর 50 বছরের পার হইতে বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়া আসে। কুকি বলে, পিতি, তোর ঘুম নেগেছে? আয় শুবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, ওই দেখো, আবার পোড়া ঝিমুনি ধরেছে। অবেলায় এখন আর শোবো না মা, এগুলো সাঙ্গ করে রাখি। নিয়ে আয় দেখি ওই বড় আগালেরা। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব থেকে আমরা 4th পরিচ্ছেদ থেকে পড়া শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।